বা নাড়িয়ে যেন মাকে সম্মতি জানালো। তার ছোট ছোট হাতে মায়ের আঙুল ধরে রেখেছে। হৃদা তো নিজের মেয়ের দিক থেকে চোখই সরাতে পারছে না। ছোট ছোট চোখ কি সুন্দর তাকিয়ে আছে, বারবার চোখের পলক ফেলা, জিহ্বা নাড়ানো, হাত দিয়ে আঙুল আঁকড়ে ধরা হৃদার মাতৃত্ব হৃদয় প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। একটু আগেও শাওয়ারকে নিয়ে মেয়ের কাছে যা অভিযোগ করছিল সব যেন ভুলে যাচ্ছে। তার জ্ঞান ফিরতে একটু শয়নের জন্য শাওয়ারকে দেখেছিল। সবার আগে এসে তার আর মেয়ের কপালে চুমু দেয়। যদিও তখনও অসুস্থতার রেশ না কাটায় হৃদা কিছুই অনুভব করতে পারেনি। তারপর শাওয়ার কোনো কথা ছাড়াই হনহন করে চলে গিয়েছিল। বিনা বাক্য এভাবে চলে যাওয়া হৃদা খুব কষ্ট পেয়েছে। তখনও সে জানতো না শাওয়ারকে এভাবে হুট করে চলে যাওয়ার কারণ। পরে অবশ্য জানতে পেরেছিল। তবে এখনো তার অভিযোগ কমেনি। ডোনারদের আসতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ হিসেবে তারা জানায় রাস্তার অসহ্য জ্যামের কাহিনী। ডোনারদের মধ্যে একজন ছিল হৃদানের বন্ধু সুমন। অপরজনকে অনলাইনে যোগাযোগ করে পেয়েছে। তারা আসতেই ডক্টররা রক্ত ডোনেটের ব্যবস্থা করেন। ততক্ষণ শাওয়ার চুপচাপ বসেছিল। একদিকে তার ওয়াইফ অসুস্থ, অন্যদিকে হেডকোয়ার্টার থেকে তাকে ডাকা হয়েছে, শাওয়ার তোর মেয়েকে কোলে নে, সন্তানকে আগে বাবার কোলে দেওয়া উচিত। শাওয়ার মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার হৃদা, কিছুই হবে না হৃদার। ডোনাররা তো চলেই এসেছে, দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। শাওয়ারের চোখ ছলছল করে উঠে। সে আলতো হাতে নিজের মেয়েকে কোলে তুলে নেয়। সদ্য ভূমিষ্ঠ কন্যা এখনো পৃথিবীর আলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তাই তো বারবার চোখের পলক ফেলছিল। শাওয়ার মেয়েটিকে এমনভাবে কোলে নেয়, মেয়েটা তার পুরো হাতের মাঝেই যেন হারিয়ে যায়। সে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। এরই মাঝে হৃদার চিৎকার শুরু হয়। অপর দিকে শাওয়ারের কাছে একের পর এক কল আসছিল। হৃদাকে অনেকক্ষণ পর নর্মাল কেবিনে শিফট করা হয়। আপাতত সে ঠিক আছে। তার জ্ঞান ফিরলে বেবিকে নিয়ে গিয়ে খাইয়ে আসে। তারপরই শাওয়ার কেবিনে প্রবেশ করে। বেবি তখন খাবার পেয়ে ঘুমাচ্ছিল। হৃদা এখনো ক্লান্ত। সে নিবু নিবু চোখ খুলে তাকায়। তার হাতের বাঁধনে মেয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে। শাওয়ার এগিয়ে গিয়ে বেডে বসে কিছুক্ষণ হৃদার দিকে তাকিয়ে থাকে। মন ভরে তার সন্তানের মাকে দেখে যায়। গালে হাত রেখে মুখ এগিয়ে স্ত্রীর কপালে আর শুকনো ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। তারপর মুখ নামিয়ে ঘুমন্ত মেয়ের কপালে ঠোঁট ছোঁয়ায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পাপা উইল কাম সুন মাই বেবি, জাস্ট ওয়েট ফর পাপা, ওকে। আর কোনো দিকে সে তাকায় না। হৃদার দিকেও আর একবারও তাকায় না। সোজা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হৃদা যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে শাওয়ার কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। মাঝে পেরিয়েছে 2 দিন। এই 2 দিনে শাওয়ারের সাথে হৃদা তেমন যোগাযোগ হয়নি। কোনো এক কারণবশত শাওয়ার অনেক ব্যস্ত। তাকে আর বেবিকে বাসায় নিয়ে আসা হয়েছে। হৃদা এখন মোটামুটি সুস্থ। সে এখন বাবার বাসায় এসেছে। এখানে মাসখানেক থাকবে। সে তার মেয়েকে কোলে নিয়ে বারান্দায় রোদের নিচে গিয়ে বসে। সকালে প্রথম রোদটা নাকি বাচ্চাদের জন্য অনেক উপকারী। এতে নাকি প্রচুর ভিটামিন বি থাকে। এসব বলে মা তাকে বাবু নিয়ে বারান্দায় বসিয়ে দিয়েছে। তখনই তুবা আসে সেখানে, হাতে একটা প্লেট।
সেখানে ফুড কাস্টার্ড বানানো। নে আপু, আমি বানিয়েছি, খেয়ে দেখ। তুই তাহলে বাবুকে কোলে নে, আমি খাই তবে। আমার ভয় লাগে ছোট বাচ্চা যদি পড়ে যায়। হৃদা হেসে ফেলে। এই একই ভয়ে সেও এক সময় পেত, তবে নিজের সন্তান হওয়ার পর সেই ভয় কেটে গিয়েছে। সে বেবিকে গুছিয়ে তুবার কোলে তুলে দেয়। এখনই এমন না করলে চলবে? আমি তো জানতাম মায়ের থেকে মাসির দরদই বেশি হয়। তোর দরদ এত কম কেন? তুবা দুপা ভাঁজ করে বাবুকে সুন্দর করে কোলে রাখে। বোনের দিকে তাকিয়ে বলে, আমি আর কতটুকুই বা করতে পারবো? দুদিন পরই আমাকে চলে যেতে হবে। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, পুচকির সাথে বেশি সময় কাটানো হবে না। আহারে, তোকে একটা কথা জানিয়ে দেই তবে, তোকে ফলো করা ছেলেটি আর কেউ নয়, সে সাম্য। আর সেদিন তুই যার বাসায় গিয়েছিলি সেটাই সাম্যরই বাসা। আর মেয়েটাও সাম্যর বোন দিয়া। তুবা চমকে উঠে তাকায়। সে কখনো আশা করেনি সেই ছেলেটা সাম্যই হবে। সে কখনো সাম্যকে ভুলেনি, তবে মনে রাখার চেষ্টাও করেনি। আজ এতদিন পর আবারও সাম্যর নাম শুনে সে চমকে উঠে। তুই কিভাবে জানলি? আমি তোর ভাইয়ার সাথে কথা বলেছিলাম, উনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন। তাছাড়া তুই যখন বললি দিয়ার হাতের সেই কাটা অংশটা, তখনই সন্দেহ হয়েছিল, কারণ সেদিন দিয়ার হাতের অনেকটা আগা জুড়ে ব্যান্ডেজ করা ছিল। আঘাতটা সেই সময় পেয়েছিল মেয়েটা। তুবা চুপ করে বসে থাকে। পুরনো স্মৃতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সে মাথা তুলে বোনের দিকে তাকিয়ে বলে, এখন আমার কি করা উচিত আপু? হৃদা দম ফেলে বলে, দেখ তুবা, তুই যথেষ্ট বড় হয়েছিস, বাস্তবতা বুঝতে শিখেছিস। তোর সিদ্ধান্ত এখন তোরই নেওয়া উচিত। তুই ভেবে নে তুই কি করবি। আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব আমার, আমি আছি তোর পাশে। দেখতে দেখতে মাস 3 মতো সময় পার হয়ে গেছে। ইরিন ইমনের ফাইনাল এক্সাম শুরু। সকাল সকাল রিটার্ন এসে বাসার নিচে হাজির হয় বউ আর শালাবাবুকে সাথে নিয়ে কেন্দ্রে পৌঁছাতে। তারা তৈরি হয়ে মায়ের থেকে দোয়া নিয়ে নিচে চলে যায়। গিয়ে অবাক হয় হৃদাকে সেখানে উপস্থিত দেখে। পরীক্ষার এখনো বেশ সময় বাকি। প্রথম পরীক্ষা বলে আগেই বেরিয়েছে তারা। ইরিন তো বেবিকে দেখেই হাতের ফাইল রিদানের হাতে ধরিয়ে দিয়ে বেবিকে কোলে তুলে নেয়। ওরে আমার কুসুপুটা, আমাকে চিনিস তো তুই? আমি তোর ফুফি লাগি, একমাত্র ফুফি। তোর আম্মুকে বললাম একেবারে চলে আসতে, আসলো না তোকে নিয়ে। আমি কিন্তু খুব খুব অভিমান করেছি। বেবিকে গালের সাথে মিশিয়ে সে অভিযোগ করে বসে। রিদান বলে, ইরিন তোমার না এক্সাম, বাবুকে দাও আমার কাছে। পরীক্ষার চিন্তা করো, মনে মনে আল্লাহর নাম নেও। আজ বাংলা এক্সাম, এত প্যারা নাই। ইমন তখন বেবিকে কোলে নিয়ে নিঃশব্দে দুষ্টুমি করছিল। আর চাচুর কোলে গিয়ে বেবিও মারি দেখিয়ে ঠোঁট এলিয়ে দেয়। হাত নাড়িয়ে চাচুর মুখে আঁচল দিতে চায়। হঠাৎই সে ইমনের পেটে পা ঠেকিয়ে সামনে এগিয়ে আসে। ফলে বেবির মুখ গিয়ে লাগে ইমনের গালে। চাচুর গালে নিজের লালা মিশ্রিত চুমু দিয়ে বাবু হেসে উঠে। ইরিন তা দেখে বলে উঠে, আমি মানি না, পুস্কু ওকে চুমু দিয়েছে, আজকে ওর পরীক্ষা ভালো হবে, আমাকে দেয়নি, আমারও লাগবে বলেই সে কাড়াকাড়ি শুরু করে দেয়। তার কাণ্ড দেখে রিদান ফোঁস করে দম ছাড়ে। এই মেয়ে যে বিবাহিত তা কি সে ভুলে গেছে? 2 দিন পরে স্বামীর ঘরে গেলে নিজেই 2 বাচ্চার মা হয়ে যাবে। সেখানে এখনো বাচ্চাদের সাথে বাচ্চামো করে বেড়াচ্ছে। পরীক্ষা শেষে রিদান আর রিদা সহ সবাই বাসায় ফেরত আসে।
রিদা মাঝে এ বাসায় চলে আসলো, কিছুদিন হলো আবার বাবার বাড়ি গিয়েছে। সম্প্রতি নাওশিন বেগম বাথরুমের রোড পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, তাই সুরাইয়া বেগমই রিদাকে যেতে বলেছিল। রিদা সোজা নিজেদের রুমে চলে আসে। মেয়ে এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে রিদাও পাশে শুয়ে থাকে। ঘুমে চোখটা লেগে আসতে নিলেই তার ফোন বেজে উঠে। ফোনের আওয়াজে মেয়েটাও চমকে উঠেছে। মাতার কাছে ফোন ছিল। বিদায় সে কান্না করে উঠে। রিদা দ্রুত খেতে দিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে একটা ঘুমন্ত কণ্ঠ ভেসে আসে। আমার মায়েরা পাখি কি করছে? কান্না করছে আর খাচ্ছে। কি কাঁদবে কেন? রিদা, তুমি বকেছো আমার মেয়েটাকে। সেই সাধ্য আমার আছে। ঘুমাচ্ছিল সে। আপনার ফোনের আওয়াজে চমকে উঠে কান্না জুড়ে দিয়েছে। তাহলে তোমার ফোন সর্বদা সাইলেন্টে রাখবে, আমার মেয়ের যাতে কোনো সমস্যা না হয়। পরে তো আপনি ফোনে না পেলে আমার উপর চিৎকার শুরু করবেন। থাক, দূরে থেকে এত ভাবতে হবে না। আসেন কবে? দেখি, সময় পেলে চট করে এসে যাব। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতেই চলে আসো। বারবার শ্বশুর বাড়ি যেতে আমার লজ্জা লাগে। মান সম্মানের একটা বিষয় আছে তো। আপনাদের বাড়িতেই আসি এখন। আম্মু প্রায় সুস্থ, কয়েকদিনের মাঝেই চলে আসব। আর লজ্জার অভিনয় করতে হবে না। শাওয়ার হেসে ফেলে। সেদিন তাকে জরুরি ভিত্তিতে চলে যেতে হয় কিছু জরুরি ফাইলের জন্য, যা তার কাছেই ছিল। নতুন করে কেসে রিওপেন করায় ফাইলগুলো অনেক প্রয়োজন ছিল। অন্যদিকে তার ছুটির সময় শেষ হয়ে এসেছিল, তাই আর ঝামেলা না বাড়িয়ে চলে যায়। তার স্ত্রী সন্তান যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ তার আর কোনো সমস্যা নেই। পরিবারের বাহিরে তার পরিচয় হলো সে দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক। তাই তো তাকে দেশের সেবা করতে হয়। আয়রা ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সে চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। রিদা হেসে বলে, নিন, দুটো কথা বলুন তো মেয়ের সাথে। কেমন বড় বড় করে চোখ নিয়ে তাকিয়ে আছে আপনার মেয়ে। ফোনটা বেবির কানের অল্প দূরত্বে রাখে যাতে পাপার কথা তার কানে পৌঁছে। শাওয়ার আগ্রহ ভরে বলে উঠে, আমার মাম্মা, আমার আয়রা সোনা কেমন আছে? পাপাকে মিস করছে? আমার সোনা মাম্মা, পাপা জলদি চলে আসবে। তখন আমার মাম্মামকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখবো। পাপা মিসড ইউ সো মাচ মাই লিটল গার্ল। অদ্ভুত ভাবে বাবার কথা শোনা মাত্র আয়রার খাওয়া থেমে যায়। কণ্ঠ শুনে সে চোখ এদিক সেদিক করে খুঁজতে থাকে। 3টে মাসে বাবার আর ছোঁয়াও পায়নি সে। শাওয়ারের বড্ড খারাপ লাগে। সে খুব ইমোশনাল হয়ে যায়। সকল পুরুষরা বোধহয় এই একটা জায়গাতে এসে নিজের খেই হারিয়ে ফেলে। সন্তানের সামনে তারা একজন আদর্শ বাবা ব্যতীত আর কিছুই না।